নমস্কার, নিউজ নাওয়ার প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি খবরে। ককবরক এবং বাংলার সংমিশ্রণে হবে ভাষার বিকাশ, পাশাপাশি বাড়বে জাতি উপজাতির বন্ডিং। গোকুল নগরের লিপিকা দাশগুপ্ত স্মৃতি বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার গোকুলনগরের লিপিকা দাশগুপ্ত স্মৃতি বিদ্যালয়ে এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ককবরক এবং বাংলা ভাষার সংমিশ্রণে ভাষার বিকাশের পাশাপাশি জাতি জনজাতির বন্ডিং সুসংহত হবে এবং এই লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং বাংলার যখন সংমিশ্রণ আরো স্ট্রং হবে, তবেই আমাদের মধ্যে জাতি এবং জনজাতির মধ্যে আরো বেশি আমাদের যে বন্ডিংটা সেটা আরো বেশি হবে এবং আমরা সত্যিই সেটা চাই। আমি তো ব্যক্তিগতভাবে সেটা চাইছি এবং আগামী দিন আমরা দেখেছি আগে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা ছিল না। আমাদের সরকার আসার পর আমরা যেভাবে জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি, বিভিন্ন বিষয় আছে যেগুলো আমরা ককবরক পাঠ্যপুস্তক থেকে আরম্ভ করে সবকিছু আমরা করছি। আমাদের ইনোভেটিভ আইডিয়া বহুত কিছু করছি। এখানে এনসিইআরটির পাঠ্যক্রম আমরা চালু করেছি, অভিন্ন যে সেন্ট্রালাইজ কোশ্চেন পেপার সেটাও আমাদের স্কুলগুলোতে আমরা স্টার্ট করেছি। বিভিন্ন জায়গায় আমরা ইংলিশ মিডিয়াম স্কুলও করছি। সুপার 30 প্রকল্প আমরা করেছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছি আমরা। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সেটাও আমরা চালু করেছি। এখানে টিভি চ্যানেলের মাধ্যমে বন্দে ত্রিপুরা নামে একটা চ্যানেল আপনারা নিশ্চয়ই দেখবেন, সেটাও আমরা চালু করেছি। 5টা PM বিদ্যা ডিটিএইচ চ্যানেল আমরা চালু করেছি। বৃত্তিমূলক শিক্ষা সেটাও আমরা ত্রিপুরা সরকার আমাদের যে ডিপার্টমেন্ট আছে এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন, তারা সেটা করছে। আপনারা দেখেছেন ক্লাস 9-এ যারা ছাত্রীরা আছেন তাদের আমরা সবাইকে আমরা সাইকেল বিতরণ করছি। প্রয়াস প্রকল্পে বিনামূল্যে আমরা বিভিন্ন ওয়ার্ক বুক আমরা বিতরণ করছি। এখানে যারা আরক্ষ দপ্তরের যারা কর্মীরা আছেন তাদের সন্তানদের জন্য মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার সেটাও আমরা চালু করেছি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় আমূল পরিবর্তন আনা হয়েছে। রাজ্যে সফলভাবে কার্যকর করা হয়েছে জাতীয় শিক্ষানীতি বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সিবিএসইর যে পরীক্ষার সেটার অনেক আমূল পরিবর্তন আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে এখন ন্যাশনাল এডুকেশন পলিসি ন্যাপ স্টার্ট করেছেন, সেটাকে সামনে রেখে বাস্তব ক্ষেত্রে কিভাবে এডুকেশন দরকার বহু বছর পরে এটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেই আমাদের ন্যাপ ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা চালু করেছেন সেটাও আমরা করছি। স্মার্ট ক্লাস, আইসিটি ল্যাব, টিঙ্কারিং ল্যাব সেগুলো আমরা করেছি। প্রি প্রাইমারি ক্লাস চালু, নিপুণ প্রকল্প চালু করেছি। মিশন মুকুল সেটাও আমরা শুরু করেছি। PM শ্রী প্রকল্প, PM জনমন প্রকল্প, CM 7, সহস্র CM পাঠ্যক্রম, এভাবে একের পর এক আমরা পুরো এডুকেশনের আমূল পরিবর্তন করছি। লিপিকা দাশগুপ্ত স্মৃতি বিদ্যালয়ে বর্তমানে 8ম শ্রেণী পর্যন্ত রয়েছে পঠন পাঠনের ব্যবস্থা। আগামী দিনে তা 10ম এবং দ্বাদশ মান পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বর্তমানে যেখানে পশ্চিম জেলাতেই রয়েছে এই বিদ্যালয়, আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় বিদ্যালয়ের শাখা বিস্তার করার পরিকল্পনা রয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আধিকারিক কর্মচারীরা হলেন সরকারের মূল চালিকা শক্তি। তারা ঠিকমতো কাজ না করলে শুরু হয় প্রতিষ্ঠান বিরোধিতা। এক্ষেত্রে সতর্ক থাকার জন্য আমলা, আধিকারিক এবং কর্মচারীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সরকারের বিভিন্ন নীতি এবং প্রকল্পগুলি সঠিকভাবে প্রণয়নের দায়িত্ব রয়েছে আমলা, আধিকারিক এবং কর্মচারীদের উপর। এনারা হলেন সরকারের মূল চালিকা শক্তি। তারা ঠিকমতো কাজ না করলে শুরু হয় প্রতিষ্ঠান বিরোধিতা। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং করতে হবে মনিটরিং। আগরতলা টাউন হলে 4র্থ জাতীয় মুখ্য সচিব সম্মেলনে স্পষ্টভাবে একথা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু সব হচ্ছে, কিন্তু কতটুকু হচ্ছে, এই যে ডেইলি মনিটরিং, এটার জন্য কিন্তু আমাদের যদি হয়, এবং আমার যেমন আমার অফিসারদের উপর আমার আস্থা থাকতে হবে, তাহলে মানুষও কিন্তু আমার উপর আস্থা রাখবে বা আমাদের সরকারের উপর আস্থা রাখবে। এটার কিন্তু দায়িত্ব, এর জন্য বলছি মূল চালিকা শক্তি অফিসার্স এবং অফিসিয়ালস এবং কর্মচারীরা। এই দায়িত্ব আপনারা না নিলে কোনো অবস্থায় ওই 5 বছর পর পর আবার ইনকামবেন্সি স্টার্ট হবে। ইনকামবেন্সি কালকে আমাদের হেলথ মিনিস্টার এসেছিলেন এখানে, ইউনিয়ন হেলথ মিনিস্টার বলছে নো ইনকামবেন্সি, প্রো পিপুল প্রো কামবেন্সি উনি বলে গেছেন সেখানে।
আমি আশা করি যে সব বিষয়ে আমরা আরো বেশি যেন সজাগ হই। সরকারি বিভিন্ন প্রকল্পগুলি সমাজের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট নীতি রাজ্যের 8টি জেলায় প্রণয়নের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে টিম ত্রিপুরা গঠন করার আহ্বানও রাখেন মুখ্যমন্ত্রী। ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্টের কথা বলছে, একটা কম্পিটিশন হোক। এখন এসিআর এর বিষয়ে আমার ভালোই হয়েছে আপনি বলাতে। এখন আমার সাথে ভালো পরিচয়, এর জন্য 10-এর মধ্যে 10 আমি দেব না, এখন ঠিক করছি। এইসব যে তার যে পারফরমেন্সের উপর হওয়া উচিত, পারফরমেন্সের তো আমরা হচ্ছে না কিন্তু সেইভাবে। তো যখন এই ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, 8টা ডিস্ট্রিক্টের মধ্যে কম্পিটিশন হোক না, বিভিন্ন এইসব মানে কত আমরা এখানে ইকোনমি সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন আমরা কতটা বাড়ালাম, কি কি প্রোডাক্ট আমরা নতুন ভাবে এখানে তৈরি করতে পারলাম, যে এই বিষয়গুলো সার্ভিস সেক্টরে আমরা কত বেশি আমি এখানে বাড়াতে পারলাম, ট্যুরিজমে আমি কত ফুটফল এখানে হলো। তো সব মিলিয়ে, এবং এক একটা ডিস্ট্রিক্টের কিন্তু এক এক রকম মানে তাদের মানে এক্সট্রা অর্ডিনারি কিছু আছে এক একটা ডিস্ট্রিক্টের, ওই ডিস্ট্রিক্টের আমি ডেভেলপ করাই ওখানে। তো এইগুলো নিয়ে একটা হেলদি কম্পিটিশন যদি হয়, এবং সেটা আপনাদের উপরেই নির্ভর করবে। এবং আপনাদের যখন এইসব রিপোর্ট আসবে, আমার খুব ভালো লাগলো যে চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমাদের যারা কমেন্ট আমাদের এখান থেকে দেওয়া হয়েছে, এখানে অনেকের কমেন্ট ওখানে কিন্তু গ্রহণও করেছে। আইডিয়া আমাদের প্রচুর, আমাদের এখানে প্রচুর ট্যালেন্ট আছে। আমাদের অফিসার কম থাকতে পারে, ছোট রাজ্য, কিন্তু তারপরেও ট্যালেন্টের অভাব নেই। এবং আলটিমেটলি আমাদের এই রাজ্যকে উন্নতির দিকে আমাদের নিয়ে যেতে হবে। সেই কারণে আমাদের এই যে টিম ইন্ডিয়া, যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী, যে টিম ইন্ডিয়া সমস্ত রাজ্যের, এই যে 3 দিন ধরে বসলেন সমস্ত রাজ্যগুলি, 28টা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজ মিলিয়ে সব এই যে বসলেন, তার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা টিম ইন্ডিয়া, আমরা টিম ত্রিপুরা হই। জনবান্ধব প্রোএক্টিভ গুড গভর্নেন্স এর মাধ্যমে বিকশিত ত্রিপুরা গঠন করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ক্ষেত্রে সংস্কার, সম্পাদন, রূপান্তর এবং তথ্য আদান প্রদানের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নাগরিকদের হয়রানির কারণ হয়ে দাঁড়ায় এমন নিয়ম কানুন সহজ করার পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ বা জনভাগিদারিত্বকে উৎসাহিত করার জন্য প্রশাসনিক মডেল সংস্কার করার উপরে গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2047 সালের মধ্যে যেখানে বিকশিত ভারত তৈরি করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ক্ষেত্রে বিকশিত ত্রিপুরা গঠন করারও আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 21 মার্চ থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশনের সময়কাল এবং কার্যসূচি নির্ধারণে বুধবার অনুষ্ঠিত হবে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক। ফি বছর যেখানে বিশাল আকারের বাজেট পাস হয়ে যাচ্ছে নামমাত্র আলোচনায়, সেখানে এবার কি বাড়তে চলেছে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের সময়কাল, তা নিয়ে চলছে জোর জল্পনা। ত্রিপুরা বিধানসভায় বাজেট বরাদ্দ বাড়ছে আর বাস্তানুপাতিক হারে কমে চলেছে বাজেট অধিবেশনের সময়কাল। ফলে বিশাল আকারের বাজেট পাস হয়ে যাচ্ছে কম কথায়, নামমাত্র আলোচনায়। এবার কি তবে বাড়তে চলেছে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের সময়কাল? 21 মার্চ থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশনের সময়কাল এবং কার্যসূচি নির্ধারণে বুধবার অনুষ্ঠিত হবে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক। আর এই বৈঠকেই বিধানসভার বাজেট অধিবেশন 5 দিন করার ওপর হতে পারে সিদ্ধান্ত। 1963 সালে ত্রিপুরায় গঠিত প্রথম বিধানসভায় 8টি অধিবেশনে সভা চলে 103 দিন। আর দ্বাদশ বিধানসভায়, যার মেয়াদ ছিল 2023 সালের মার্চ অবধি, সময়কালে 12টি অধিবেশনে সভা চলেছে মাত্র 43 দিন। অপরদিকে প্রথম অধিবেশনে রাজ্যে বাজেট বরাদ্দ ছিল 9 কোটি 48 লক্ষ টাকা, আর 2023-এর বার্ষিক বাজেটের আকার এসে বাড়ছে। বাজেট আকার দাঁড়িয়েছিল 26,659 কোটিতে। 13টি বিধানসভা কালের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে অধিবেশন চলছে পঞ্চম বিধানসভায়। 1983 থেকে 1988 সময়কালের মধ্যে মোট 15টি অধিবেশনে সভা চলেছে 112 দিন। আর সবচেয়ে কম সময়ের অধিবেশন ছিল দ্বাদশ বিধানসভায়। 2018 থেকে 2023 সাল সময়কালে 12টি অধিবেশন ডাকা হয়, কিন্তু সভা চলেছে মাত্র 43 দিন। অবশ্য 2003 সালে গঠিত নবম বিধানসভার সময়কাল থেকেই বিধানসভায় আলোচনার সময়কাল কমতে থাকে ক্রমশ। প্রতিটি বিধানসভা অধিবেশনেই আলোচনা বিতর্কের মাধ্যমে বেশ কিছু বিল পাস হয়, যেগুলি পঞ্জীকৃত হয়ে থাকে
রাজ্যের উন্নয়ন বা কর্মকাণ্ডের সাক্ষী হিসেবে। 13টি বিধানসভায় এই অবধি রাজ্যে 526টি বিভিন্ন ধরনের বিল পাস হয়েছে। দেখা গেছে সবচেয়ে বেশি বিল পাস হয় দ্বাদশ বিধানসভায়, মোট 74টি। এটি সর্ববৃহৎ। আবার এই বিধানসভাতেই সবচেয়ে কম সময় ধরে সভার কাজ হয়েছে, মাত্র 43 দিন। তুলনামূলক চতুর্থ বিধানসভায় 1978 থেকে 1983 সময়কালে বড় সংখ্যায় বিল পাস হয়। সেটি বিধানসভার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম, যা ছিল মোট 72টি বিল। এর সময়কালে সভা চলেছিল মোট 99 দিন। নবম বিধানসভার সময়কালে 16টি অধিবেশনে 98 দিন সভার কাজ চলে। ক্রমানুযায়ী এরপর থেকে কমে এসেছে কাজের দিন। দশম বিধানসভায় 2008 থেকে 2013 সময়কালে 13টি অধিবেশনে সভা চলে 80 দিন। একাদশ বিধানসভায় 2013 থেকে 2018 পর্যন্ত সময়কালে 15টি অধিবেশনে সভা চলে 73 দিন। আর দ্বাদশ বিধানসভায় 12টি অধিবেশনে সভার কাজ ছিল 43 দিনের। এই নিম্নমুখী লেখচিত্রের মধ্যেও আশার বিষয়, ত্রয়োদশ বিধানসভায় 2023-এর মার্চ থেকে এখন পর্যন্ত 6টি অধিবেশনে সভা হয়েছে মাত্র 21 দিন। বিধানসভার ভেতরে সদস্যদের আলোচনা ও বিতর্কে গণতান্ত্রিক পরিবেশ স্বাস্থ্যকর থাকে, এমনই বিশ্বাস ও ধারণা রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায়। পরিতাপের বিষয় হলো, এই বিষয়টি স্বীকার করে নিয়েই 2003 সাল থেকে ক্রমাগত সংক্ষিপ্ত হয়ে চলেছে বিধানসভার কার্যকাল। 2003 থেকে 2018 অবধি বিধানসভার ভিতরে অধিবেশনকাল হ্রাসের বিরুদ্ধে যে মাননীয় সদস্যরা মুখর থেকেছেন, তারা এখন সরকার পক্ষে সংসদ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত। এক্ষেত্রে এবার তারা ভূমিকা নিচ্ছেন না কেন? প্রশ্ন উঠছে তা নিয়েই। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। চলতি বছরের মধ্যে সাধারণ নির্বাচন চাইছেন বাংলাদেশের 58.17% ভোটার। দেশব্যাপী সার্ভের পর এ তথ্য প্রকাশ করেছে ইনোভেশন বাংলাদেশ নামে গবেষণা সংস্থা। বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন নিয়ে পরিচালিত এক সার্ভেতে চলতি বছরের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে তাদের অবস্থানের কথা জানিয়েছেন 58.17% ভোটার। ইনোভেশন বাংলাদেশ নামে একটি গবেষণা সংস্থার উদ্যোগে পরিচালিত এই সার্ভেতে অংশ নেন দেশের 64 জেলার 10,690 জন ভোটার। বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী দৃষ্টিভঙ্গি, তারা কবে নির্বাচন চান, বর্তমান ও ভবিষ্যৎ সরকারের কাছে তাদের প্রত্যাশা, তারা কাকে ভোট দিতে চান এবং ভোট দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে তারা গুরুত্ব দেন, এমন বিভিন্ন বিষয় জানতে চেয়ে গত 19 ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত পরিচালনা করা হয় সমীক্ষাটি। ফলাফল অনুসারে সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের প্রধান উদ্বেগ অর্থনৈতিক সংকট। অন্তর্বর্তী সরকারের কাছে তারা যে প্রত্যাশা রাখেন, এর মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন 69.6% অংশগ্রহণকারী। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধি ছিল অন্যান্য গুরুত্বপূর্ণ চাহিদা। সরকারি সেবায় দুর্নীতি কমানোর প্রত্যাশা করেছেন 21.8% অংশগ্রহণকারী। তাদের ভেতর মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়েছে বলে মনে করেন 2.62% মানুষ। 42.33% মানুষ মনে করেন এটি আংশিকভাবে নিয়ন্ত্রিত হয়েছে, আর 55.5% মনে করেন এটি এখনো নিয়ন্ত্রণের বাইরে। জরিপে অংশ নেওয়া 58.17% ভোটার সাধারণ নির্বাচন চাইছেন 2025 সালের মধ্যেই। তাদের মধ্যে 31.6% ভোটার জুনের মধ্যে এবং 26.5% ভোটার ডিসেম্বরে নির্বাচন হওয়ার পক্ষে। ডিসেম্বরের পর নির্বাচন আয়োজনের পক্ষে ভোট দিয়েছেন 10.3% মানুষ। সমীক্ষায় অংশ নেওয়া প্রায় 62% মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তারা কাকে ভোট দেবেন। এর মধ্যে 65.7% মানুষ জানিয়েছেন তাদের পছন্দের দলের কথা। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা দল হলো বিএনপি। এর পরের অবস্থানগুলোতে আছে যথাক্রমে বাংলাদেশ জামায়াত ইসলামী, আওয়ামী লীগ, নতুন রাজনৈতিক দল এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল। সমীক্ষা অনুযায়ী 29.4% ভোটার এখনো সিদ্ধান্ত নেননি যে তারা কাকে ভোট দেবেন। প্রার্থী সম্পর্কে জানার পর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন 49.3% ভোটার। 33.9% ভোটার সিদ্ধান্ত নিতে চান রাজনৈতিক পরিস্থিতি দেখে। এক্ষেত্রে অনিশ্চয়তা বেশি নারী ভোটারদের মধ্যে। পুরুষদের ক্ষেত্রে এই হার 25.81%। সমীক্ষা অনুসারে কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্তে তাদের পরিবারের প্রভাব আছে 47% ভোটারের মধ্যে। ফেসবুক, ইউটিউব, টিকটক এর মধ্যে প্ল্যাটফর্ম থেকে পাওয়া সংবাদকে তাদের সিদ্ধান্তের উপর গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে চিহ্নিত করেছেন সমীক্ষার 18.28% অংশগ্রহণকারী। নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারের প্রয়োজন আছে বলে মনে করেন সমীক্ষায় অংশ নেওয়া মাত্র 9.3% মানুষ, আর সংবিধান পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন 5.3% অংশগ্রহণকারী। ফিওরো রিপোর্ট,
নিউজ নাও। এদিকে পাকিস্তানে যাত্রীর সমেত ট্রেন হাইজ্যাক করল বালুচিস্তানের জঙ্গিরা। এক্ষেত্রে পণবন্দি করা হলো শতাধিক যাত্রীকে। পাকিস্তানের বালুচিস্তান সীমানায় হাইজ্যাক করা হলো গোটা ট্রেন। 500 যাত্রী সহ পাকিস্তানের ট্রেন ছিনতাই করল দেশের বিচ্ছিন্নতাকামী সংগঠন বালুচ লিবারেশন আর্মি। যদিও ওই সংগঠনকে জঙ্গি সংগঠন হিসেবে গণ্য করে পাক সরকার, শতাধিক যাত্রীকে পণবন্দি করেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো। পণবন্দি হওয়া যাত্রীদের মধ্যে পাক সেনা সহ সাধারণ মানুষ রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন। ট্রেন হাইজ্যাক করার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি। পাক সেনার বেশ কয়েকজন রয়েছেন এই ট্রেনে। রেল লাইনে বিস্ফোরক রেখে গোটা ট্রেনটিকে হাইজ্যাক করা হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শুধু তাই নয়, সেনা অভিযান চালিয়ে পণবন্দীদের উদ্ধারের চেষ্টা করলে গোটা ট্রেনে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে পিএলএ। দুপক্ষের সংঘর্ষে 6 পাক সৈনিক নিহত হয়েছেন বলে দাবি করেছে বালুচ লিবারেশন আর্মি। ট্রেনটিকে লক্ষ্য করে প্রথম গুলিবিদ্ধ করা হয়, এরপর হাইজ্যাক করা হয় ট্রেনটিকে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এদিকে বালুচিস্তানের সিভিল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অ্যাম্বুলেন্স রওনা দিয়েছে ঘটনাস্থলের উদ্দেশ্যে। পাঠানো হয়েছে অতিরিক্ত সেনাবাহিনী। পাশাপাশি আকাশে চক্কর দিতে শুরু করেছে সেনা ও বায়ুসেনার বিমান কপ্টার বলে জানিয়েছে পাকিস্তান সরকার। সাধারণ মানুষকে শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছে বালুচিস্তান প্রদেশ সরকার। এ সময় গুজবে কান দিতে নিষেধ করা হয়েছে সকলকে। বালুচিস্তানের সন্ত্রাসী কাজকর্ম এবং নাশকতামূলক হামলার নেপথ্যে উঠে এসেছে একাধিক সংগঠনের নাম। সেই তালিকায় রয়েছে বালুচ লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট। গত বছর বালুচিস্তানে 171টি এমন ঘটনা ঘটে, অর্থাৎ নাশকতামূলক হামলার ঘটনায় 119% বৃদ্ধি ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের রিপোর্টে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় আগামী দিন রাজনৈতিক ভূমিকম্প হবে। মঙ্গলবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে কংগ্রেসের জনসভায় এমনটাই দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বিজেপির হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে লড়াই ছাড়া কোনো বিকল্প নেই। দেশের স্বার্থে একজোট হয়ে লড়াই করতে হবে বলে ঘোষণা করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান এই স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয় জনসভার, যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সেবা দলের সর্বভারতীয় সভাপতি লালজি দেশাই, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাও। এদিন সিপিএমকেও এক হাত নিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। কমিউনিজম মানে সিপিএম করা নয়। কমিউনিজমের আদর্শ হল দলিত নিপীড়িতদের অধিকার আদায়ে লড়াই করা বলে উল্লেখ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আমরা পাওয়ারটা কিতা, আমরা পাওয়ারটা কিতা মিস্টার সমর আট্টু। এই রাজ্যে আগামী দিন ভূমিকম্প হবে, রাজনৈতিক ভূমিকম্প হবে। টেরই পাই তোমরা জানে না এই জনসভা নাতা সাহেব জোর জবরদস্তি করে আনছে, তারপরে গেট লাগাইলাম, গেট ঠেলা বাইরে। ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগে আইনি পদক্ষেপ সহ নার্সিংহোম বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সংঘটিত করে এলাকাবাসী। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুর পরিষদ এলাকার দীঘলবাকের তক্ষশিলা নার্সিংহোমে। নার্সিংহোমের কর্ণধার তথা চিকিৎসক তপন শর্মার ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয় ওই গৃহবধূ নিরুপমা নাথের বলে অভিযোগ মৃতার পরিবার পরিজনদের। গলব্লাডার স্টোন অপারেশনের জন্য তক্ষশিলা নার্সিংহোমে ভর্তি করানো হলে রোগীকে সকালে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়া হলেও সন্ধ্যা পর্যন্ত রোগীর অবস্থা সম্পর্কে কোনো কিছু জানায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। অবশেষে রোগীর অবস্থা সম্পর্কে জানতে চাইলে নার্সিংহোমের কর্ণধার তথা চিকিৎসক তপন শর্মা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পরিজনদের। পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঘটনার একটি মামলা নিয়ে তদন্ত করছে পুলিশ। একটা পেশেন্ট গালট ট্রিটমেন্টে মারা গেছে, এরকম আগেও হয়েছে একবার ঘটনা। তো এটা নিয়ে আমরা এখানে আইছিলাম, ঘটনাও এরকম ডাক্তারের গালট ট্রিটমেন্টের পেশেন্ট মারা যান, এরকম তো আরো মারবো। হসপিটালে তো মূল ফটকটা বন্ধ আছে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও। আমরা জানি
কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও। আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। নিজস্ব পুলিশ বাহিনী গঠনের জন্য সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ। সদ্য সমাপ্ত অধিবেশনে এই সিদ্ধান্ত নিয়েছে টিটিএডিসি। তবে এই ক্ষেত্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং দল সায় দেবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। নিজস্ব পুলিশ বাহিনী গঠনের জন্য সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ। উপরন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই। এডিসির সদ্য সমাপ্ত অধিবেশনে একথা ঘোষণা করেছেন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া। প্রথম পর্যায়ে 1 ব্যাটালিয়ন অর্থাৎ 1200 জন নিজস্ব পুলিশ নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে টিটিএডিসি। এই জন্য রাজ্য সরকারের কাছ থেকে চাওয়া হবে প্রয়োজনীয় অর্থ। এডিসি নিজস্ব পুলিশ বাহিনী গঠনের এই ঘোষণা ঘিরে বিস্ময় প্রকাশ করেছেন রাজ্য প্রশাসন ও রাজ্য আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। নিজস্ব পুলিশ বাহিনী গঠনের বিষয়ে এডিসি কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নেই। এক্ষেত্রে স্বরাষ্ট্রের বিষয়টি রাজ্য সরকারের বিষয়। এডিসি এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব সম্পূর্ণ রাজ্য সরকারের। যে শর্তে এডিসি গঠন করা হয়েছে সেই শর্ত অনুযায়ী এডিসি কর্তৃপক্ষ কোনোভাবে নিজস্ব পুলিশ বাহিনী গঠন করতে পারে না বলে অভিমত ব্যক্ত করেছেন আইন বিশেষজ্ঞ মহল। এডিসি নিজস্ব পুলিশ বাহিনী গঠনের পক্ষপাতী নয় রাজ্য সরকার এবং প্রদেশ বিজেপি। অথচ এডিসির অধিবেশনে পুলিশ বাহিনী গঠনের বিষয়ে মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়ার ঘোষণায় কোনো আপত্তি জানায়নি বিজেপির এমডিসিগণ। এদিকে এডিসি এলাকায় বর্তমানে শিক্ষকের যে তীব্র সংকট চলছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন এডিসি কর্তৃপক্ষ। এডিসিতে বর্তমানে শিক্ষকের 7,993টি শূন্য পদ রয়েছে। এই শূন্য পদগুলির মধ্যে আপাতত 1,757 জন শিক্ষক এবং 300 জন টিউটার নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে অনুমোদন চাওয়া হয়েছে। রাজ্য সরকার অনুমোদন দিলেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। এডিসির অধিবেশনে বিস্তৃত আলোচনার পর 2025-26 অর্থ বছরের জন্য 1,840 কোটি 65 লক্ষ 11,000 টাকার প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে সভায়। নিজস্ব পুলিশ বাহিনী গঠন ছাড়াও 59 জোনালের অধীন বর্তমান মাছমারা ও রাজকান্দি সাব জোনালকে পুনর্বিন্যাস করে দেওভ্যালি সাব জোনালটি পূর্ব বাইতুইসা, দাবচই, দেওভ্যালি, দক্ষিণ 59, শান্তিপুর, রামগুনাপাড়া, উত্তর ধানিছড়া, দক্ষিণ ধানিছড়া, দক্ষিণ মাছমারা সহ মোট 9টি ভিলেজ কমিটি নিয়ে গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ। এদিকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় পুলিশ প্রশাসন যেখানে রাজ্য সরকারের মাধ্যমে সরাসরি কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের সঙ্গে সম্পর্কযুক্ত, সেখানে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ কোন যুক্তিতে নিজস্ব পুলিশ প্রশাসন গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করল তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন বেনিফিশিয়ারি প্রকল্পগুলো নিয়ে একদিনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হল মঙ্গলবার। মূলত পঞ্চায়েত স্তরের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে সচেতনতা তৈরি করার লক্ষ্যে আয়োজিত হয় এই কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটররাও। শিশু কল্যাণ কর্মসূচি, সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ 2.0 পোষণ অভিযান,
মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, সামাজিক সহায়তা প্রকল্প, সামাজিক ভাতা, দিব্যাঙ্গজন কল্যাণ প্রকল্প সহ অন্যান্য প্রকল্পগুলি নিয়েও এদিন আলোচনা করা হয়। গাঁও ভবনে আয়োজিত সচেতনতামূলক কর্মশালায় সরকারের বিভিন্ন স্কিমগুলো সমাজের তৃণমূল স্তরে পৌঁছে দেবার দায়িত্ব রয়েছে জনপ্রতিনিধিদের ওপর। সেই কারণে জনপ্রতিনিধিদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ওয়েলফেয়ার দপ্তরের সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দপ্তরের প্রোগ্রাম, আমাদের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো রয়েছে এই স্কিমগুলো আমাদের দপ্তরে যারা আধিকারিকরা আছেন তারা তো জানে নেই। তো আমরা চাইছি আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা আছেন জনপ্রতিনিধি তাদের মধ্যেও এটার অ্যাওয়ারনেসটা তারাও যেন সকলে জানে। কারণ সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর এরকম একটা দপ্তর জন্মের আগ থেকে একদম মৃত্যু অবধি বিভিন্ন স্কিম রয়েছে, অসংখ্য অগণিত। আমি হয়তো এখানে দাঁড়িয়ে বলতে পারবো না, এত অসংখ্য অগণিত স্কিম রয়েছে। এই প্রত্যেকটা স্কিম সম্বন্ধে আমরা আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছে, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সকলের কাছে এটা পৌঁছে দিতে চাই এবং আরবান বর্ধিত আমাদের মিউনিসিপ্যালিটি। পশুপালনের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান তৈরি করে সম্ভব স্বাবলম্বী হওয়া, এই লক্ষ্যে প্রতি ব্লকে 25 জন পশুপালক বা উদ্যোগী তৈরি করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। দপ্তর অধিকর্তাদের এই মর্মে দেওয়া হয়েছে নির্দেশ। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুকরের সোয়াইন ফ্লু সহ চিরাচরিত বিভিন্ন রোগ এবং তার প্রতিকার বিষয়ক কর্মশালায় এই কথা জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যে দক্ষিণ ত্রিপুরা জেলা, উত্তর ত্রিপুরা জেলা এবং গোমতী জেলায় পশুপালনের সঙ্গে যুক্ত হয়ে স্বাবলম্বী হয়েছেন বেকাররা, জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যে বর্তমানে 98% নাগরিকের রয়েছে মাংসের চাহিদা, যা পূরণ করা হচ্ছে শূকর, ছাগল এবং মুরগি পালনের মধ্য দিয়ে। বর্তমানে রাজ্যে সোয়াইন ফ্লুর কোনো নথিভুক্ত ঘটনা উল্লেখ না থাকলেও এক্ষেত্রে সতর্ক রয়েছে রাজ্য সরকার, জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এখানে প্রতিদিন অনেক মানুষ যুক্ত হচ্ছেন, নতুন ভাবে ডিপার্টমেন্টও তাদেরকে সহযোগিতা করছে এবং আমাদের এই বছর যেটা টার্গেট আছে, বিশেষ করে যে নিউ ফিনান্সিয়াল ইয়ারে আমরা যাচ্ছি, আমরা চাইছি প্রত্যেকটা ব্লকে অ্যাটলিস্ট 20 থেকে 25 জন যাতে, অর্থাৎ এন্টারপ্রেনিওর আমরা সাকসেসফুল বা প্রোগ্রেসিভ এন্টারপ্রেনিওর আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্যে আমরা মোটিভেট করছি। এবং আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল মিটিংগুলি হচ্ছে সেখানেও আমরা আমাদের কনসার্ন ডেপুটি ডাইরেক্টরদের আমরা টার্গেট দিয়েছি যাতে তারা সেই টার্গেটগুলিকে ফিল আপ করে। তো আমাদের পক্ষ থেকে উদ্যোগ রয়েছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত বেকার ভাইদের কাছে আবেদন রাখবো, আপনারা আসুন, এগিয়ে আসুন। এই লাইভস্টক সেক্টর অনেক গুরুত্বপূর্ণ সেক্টর, এটার মাধ্যমে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং মার্কেট। টিসিএস রুলস পরিবর্তন, উচ্চ আদালতের দাবদানিতে শেষ পর্যন্ত পরিবর্তিত হল ত্রিপুরা সিভিল সার্ভিস রুলস। এক্ষেত্রে পরিবর্তিত হল টিসিএস রুলসের রুল 5। উচ্চ আদালতের দাবরানিতে কার্যকর করা হল ত্রিপুরা সিভিল সার্ভিস রুলসের পরিবর্তন। শুধু তাই নয়, সংবিধানের 309 ধারা মোতাবেক টিসিএস 32তম সংশোধন বিধি 2025 কার্যকর হয়েছে বলে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের ইন্সপেক্টর অব ট্যাক্সেস পদকে টিসিএস এর ফিডার পোস্ট হিসেবে পূর্ববর্তী রুলসের খ তালিকার পরিবর্তে সংশোধিত রুলসের চতুর্থ তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে 32তম সংশোধনীর দ্বারা। উল্লেখ করা হয়েছে, টিসিএস রুলসের বিধি অনুযায়ী টিসিএস এ মনোনীত হবার জন্য ক ও খ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল বিভিন্ন দপ্তরের যোগ্য পদগুলিকে। ক ও খ তালিকাভুক্ত পদগুলি থেকে মনোনীত হবার সুযোগ ছিল ত্রিপুরা সিভিল সার্ভিসে। টিসিএস রুলসের খ তালিকাভুক্ত পদে নিযুক্তরা বৈষম্যের অভিযোগ করে ক তালিকাভুক্তির জন্য আবেদন করেছিলেন দীর্ঘ সময় ধরে। এক্ষেত্রে উচ্চ আদালতে রিট মামলা করেন অর্থ দপ্তরের কর আধিকারিকরা। টিসিএস রুলসের ক তালিকায় অন্তর্ভুক্তির জন্য গত 25 জুন 2019-এ প্রদত্ত রায়ে রিট আবেদনকারীদের বক্তব্য বিবেচনা করে সিদ্ধান্ত জানাতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। কিন্তু রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত জানায়নি রিট আবেদনকারীদের। ফলে 2023 সনে 8 জন কর অধীক্ষক পুনরায় রিট মামলা করতে বাধ্য হন উচ্চ আদালতে। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ 18 জানুয়ারি 2023-এ রিট মামলার প্রদত্ত আদেশে পুনরায় নির্দেশ দেয় রাজ্য সরকারকে 3 মাসের মধ্যে টিসিএস রুলসের রুল 5 নিয়ে আবেদনকারীদের ক্ষোভ নিরসনে সামগ্রিকভাবে বিবেচনা করে উপযুক্ত সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয় উচ্চ আদালতে।
পরবর্তী সময়ে রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে 29 মে 2023-এ আরও 3 মাস সময় মঞ্জুর করে উচ্চ আদালত। কিন্তু তারপরও রাজ্য সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি রিট আবেদনকারীদের। রিট আবেদনকারীরা বাধ্য হয়ে আদালত অবমাননার মামলা করেন 15 জুলাই 2024-এ। প্রেক্ষিতে অর্থ সচিব, কর কমিশনার, সাধারণ প্রশাসন দপ্তরের সচিব ও লোক সেবা আয়োগের সচিবের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ জারি করে আদালত। তারপরও কোনো হেলদোল ছিল না শীর্ষ আমলাদের। বিবাদীদের বক্তব্য সন্তুষ্ট না হয়ে 10 মার্চ পুনরায় আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেয় আদালত। অবস্থা বেগতিক দেখে টিসিএস রুলসে প্রয়োজনীয় সংশোধনী করে রিট আবেদনকারীদের ক্ষোভ নিরসন করা হয়েছে বলে উচ্চ আদালতকে জানিয়েছে রাজ্য সরকার। টিসিএস রুলসের 32তম সংশোধনী সংক্রান্ত বিজ্ঞপ্তি উচ্চ আদালতে পেশও করেন অ্যাডভোকেট জেনারেল। টিসিএস রুলসের 32তম সংশোধনীর ফলে ফিডার পোস্টগুলির ক্ষেত্রে বাতিল হলো ক ও খ তালিকা। শুধু তাই নয়, ফিডার পোস্ট থেকে টিসিএস এ পদোন্নতির ক্ষেত্রে 5 বছরের এসিআর মূল্যায়ন ও সাক্ষাৎকারের ভিত্তিতে বাছাই করার নীতিও চালু হয়েছে ত্রিপুরা সিভিল সার্ভিসে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এইমসের ধাঁচে ত্রিপুরায় সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের দাবি রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে তুলে ধরেন সাংসদ রাজীব ভট্টাচার্য। মঙ্গলবার রাজ্যসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে সিপিএম এবং কংগ্রেস ত্রিপুরার জন্য কোনো উন্নয়নমূলক কাজ করেনি, তারা শুধু গরিবদের ঠকিয়ে রাজত্ব করেছে বলেও উল্লেখ করেন রাজীব ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে এক অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এই অর্থনৈতিক উন্নয়নের ছোঁয়া ত্রিপুরায়ও দেখা গেছে। সাথে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বিগত দিনে সিপিআইএম এবং কংগ্রেসের আমলে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে গ্রহণ করা হয়নি কোনো পদক্ষেপ বলেও উল্লেখ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সিপিআইএম এবং কংগ্রেস ত্রিপুরার জন্য কোনো উন্নয়নমূলক কাজ করেনি, তারা শুধু গরিবদের ঠকিয়ে রাজত্ব করেছে। কমিউনিস্টদের স্লোগানই ছিল দিতে হবে দিতে হবে, নইলে ভেঙে দাও গুড়িয়ে দাও বলে এদিন রাজ্যসভায় অভিযোগ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। कम्युनिस्ट का रास्ता और कम्युनिस्ट का स्लोगन था दीते होबे नाले भेंगे दाओ गुड़िए दाओ, और कम्युनिस्ट का गरीब का हौसला देते हुए वो त्रिपुरा में डेवलपमेंट इशू कभी नहीं किया है। मैं अपनी जो मोदी जी को जो विकास हो रहा है, मैं माननीय स्वास्थ्य मंत्री से आपके माध्यम से मैं निवेदन करता हूं, त्रिपुरा में एक एम्स जैसा हॉस्पिटल, सुपर स्पेशलिटी हॉस्पिटल या निग्रिम जैसा सुपर स्पेशलिटी हॉस्पिटल। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।